সুধী দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান হেলথ এন্ড এথিক্স উইথ ব্যারিস্টার সাবরিনা। আজকে সিজন 2 এপিসোড 18-এ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো এই সময়ে ধর্ষণ এত কেন বাড়ছে। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, প্রথমেই আছেন প্রফেসর ডক্টর নীলোফার সুলতানা, বিভাগীয় প্রধান, গাইনি অ্যান্ড ওবিএস বিভাগ এবং ইনফার্টিলিটি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তারপরে আছেন পার্থ রয়, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবং তারপরে আরো আছেন তাসলিমা ইয়াসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আইন বিভাগ, ঢাকা ইউনিভার্সিটি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। সুধী দর্শক, আমরা এখন লাইভে আছি drtv.net থেকে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারবেন, অথবা আপনারা যদি লাইভে এসে আমাদের সাথে প্রশ্ন জিজ্ঞেস করতে চান আমাদের গেস্টদেরকে, তাহলে ইউ ক্যান লিভ ইউর কমেন্ট এন্ড উই শ্যাল গেট ব্যাক টু ইউ। চলুন শুরু করা যাক। আমরা গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু খুব একটা ভয়ানক জিনিস দেখছি, সেটি হচ্ছে রেপ কিন্তু অনেক বেড়ে গিয়েছে। একটি হাজবেন্ডের সাথেও যখন একটি ওয়াইফ সেফ না, তখন একটি মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে সে কতটুকু সেফ আসলে, এই সব কিছু নিয়ে আসলে আজকে আমরা ডিসকাশন করব। তা আমি যদি প্রথমেই একটু তাসলিমা ইয়াসমিন আপনার কাছে চলে আসি, যে আপনি যদি আমাদের ছোট করে একটু বলতেন যে আসলে আমাদের আইন আসলে ধর্ষণ বলতে কি বোঝায়। আইনের ভাষাগুলো আসলে আমার মনে হয় যারা সাধারণ দর্শক আছেন তাদের জন্য হয়তো খুব ডিফিকাল্ট হবে। যদি সহজ করে বলি যে যেখানে আমাদের ধর্ষণের সংজ্ঞাটি যেভাবে আছে সেখানে আসলে সম্মতিটাই মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট, যে সে একটা সেক্সুয়াল ইন্টারকোর্সে সম্মতি ছিল কিনা। আমরা যদিও 2000 সালে নতুন করে আইন করেছি, নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেখানে আমরা নতুন করে ধর্ষণের শাস্তির বিধান করেছি, কিন্তু ধর্ষণের সংজ্ঞা কাকে আমরা ধর্ষণ বলবো সেটার জন্য কিন্তু আমরা আবারও সেই যে 1860 সালের দণ্ডবিধি, ব্রিটিশ আমলের করা দণ্ডবিধি, সেখানেই কিন্তু আমরা সেই ধর্ষণের সংজ্ঞাটাকে কিন্তু আমরা অ্যাপ্লিকেবল রেখে দিয়েছি নারী ও শিশু নির্যাতন দমন আইনে। এবং সেখানে যদিও আমি বললাম যে হ্যাঁ, কনসেন্টটা খুব ইম্পর্টেন্ট, সম্মতিটা ইম্পর্টেন্ট আমাদের এখনের সংজ্ঞায়, সেক্সুয়াল ইন্টারকোর্সে আপনার সম্মতি আছে কিনা সেটা। কিন্তু তারপরেও এই সংজ্ঞাটিতে আরো যেই ক্ষুদ্র ক্ষুদ্র যে আরো অনেক কিছু এলিমেন্ট রয়েছে এই সংজ্ঞাটির মধ্যে, ধর্ষণের পেনাল কোডের সংজ্ঞায়, সেখানে কিন্তু আসলে আলটিমেটলি দেখা যায় যে এই আইনটাকে আমরা যদি ধর্ষণের সংজ্ঞাকে যদি আমরা আদালতে প্রমাণ করতে যাই, তাহলে দেখা যায় যে আসলে অনেকটাই লিমিটেড। যেমন আমরা এই সংজ্ঞায় পেনিট্রেশনের কথা বলছি, যে সেখানে সেক্সুয়াল ইন্টারকোর্স এর অর্থ হচ্ছে পেনিট্রেশন হতে হবে, কিন্তু পেনিট্রেশন আসলে কাকে বোঝানো হবে, পেনিট্রেশন বলতে আমরা কি বোঝাবো সেটা কিন্তু ডিটেইল করা নাই আমাদের এই 1860 সালের ধর্ষণের সংজ্ঞায়। এবং যার জন্য যেটা হয়, খুব স্বাভাবিকভাবেই সাধারণ একটা অর্ডিনারি সেক্সুয়াল ইন্টারকোর্স কে আমরা যেভাবে ধরে নেই যে it has to be between a male and female and in the ordinary nature of the course যেভাবে হবে, সেটাকেই আমরা সেক্সুয়াল ইন্টারকোর্স ধরে নিচ্ছি। এবং সেখানেও আদালত থেকে শুরু করে জাস্টিস সিস্টেমের যে বিভিন্ন পর্যায়ে যারা আছেন, পুলিশ থেকে শুরু করে, যেখানে একজন ধর্ষণের শিকার ব্যক্তিকে যেখান থেকে জাস্টিস চাইবার পথ শুরু করতে হয়, সবখানেই কিন্তু এই ধর্ষণের সংজ্ঞা বলতে আমরা কিন্তু সেই অর্ডিনারি কোর্স, সেক্সুয়াল ইন্টারকোর্সকেই বোঝাচ্ছি। তাতে করে কিন্তু আসলে এখন গ্লোবালি যেভাবে ধর্ষণের সংজ্ঞা যতদূর এগিয়ে গেছে, যেখানে আরো অনেক ধরনের এলিমেন্ট এবং অনেক ধরনের যৌন সহিংসতা এবং অনেক ধরনের ব্রুটাল পেনিট্রেশন, সেক্সুয়াল পেনিট্রেশন, যেটাকে অন্য সকল আইনেই ধর্ষণ বলা যাচ্ছে, আমাদের আইনে কিন্তু সেই ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স গুলোকে, যেটা হয়তো ধর্ষণের থেকেও ভয়াবহ সেক্সুয়াল এবং ব্রুটাল পেনিট্রেশন, সেটাকে কিন্তু আমরা আমাদের আইনে ধর্ষণ বলতে পারছি না। তখন সেই অপরাধগুলিকে আমরা আরো যে লেসার পানিশমেন্ট সহ যে সেক্সুয়াল অ্যাসল্টের যে প্রভিশন আছে নারী ও শিশুতে, সেখানে চলে যাচ্ছে, ধর্ষণ হিসেবে কিন্তু সেটাকে সংজ্ঞায়িতই করতে পারছে না। এবং দেখেন যে আমরা 1860 সালের সংজ্ঞায় পড়েছি, যার জন্য আমরা এখনো বলছি যে 13 বছর অথবা 13 বছরের ঊর্ধ্বে যে কোনো নারী, অর্থাৎ একটা 13 বছরের শিশুকেও আমরা বলছি যে সেও যদি ধর্ষণের শিকার হয়, সে কিন্তু ধর্ষণের চার্জ আনতে পারবে না।
নারী ও শিশুতেও আনতে পারবে না যদি তার যেই ধর্ষক সে যদি তার লফুলি ওয়েডেড হাজবেন্ড হয়, তার স্বামী দ্বারা সে যদি ধর্ষণের শিকার হয়। এবং সেক্ষেত্রে আমরা 13 বছরের একটা বাচ্চার ক্ষেত্রেও এই এক্সেপশনটা আমরা এখনো বজায় রেখেছি, 2000 সালের আইনটা আসার পরেও বজায় রেখেছি। যে কারণে আসলে সংজ্ঞা, আমরা ধর্ষণ কাকে বলবো সেটা বলার থেকে আমাদের সংজ্ঞায় আসলে যে এখন একেবারেই পরিবর্তন দরকার, সেটা আমার মনে হয় যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি প্রফেসর ডক্টর নীলুফার সুলতান আপনার কাছে চলে আসি, যে প্র্যাকটিক্যালি স্পিকিং ধর্ষণ হওয়ার পর অনেকেই কিন্তু আসলে দেখি যে সরকারি মেডিকেল গুলোতেই যায় পরীক্ষা করার জন্য বা তার হচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আপনার ঢাকা মেডিকেলে প্রতিদিন কত ধরনের বা কি ধরনের পেশেন্ট আপনারা ভিকটিম পাচ্ছেন, বা কত বয়স রেঞ্জেও, এগুলো যদি আমাদের একটু বলতেন। আমি যেটা বলতে চাচ্ছি যে ঢাকা মেডিকেল কলেজ তো একটা টারশিয়ারি রেফারেল হসপিটাল, আপনারা জানেন, বাংলাদেশের লার্জেস্ট হসপিটাল একদম, এবং ডিফারেন্ট টাইপ অফ দ্য পেশেন্ট, প্রতিদিন এখানে অজস্র পেশেন্ট আসছে, তার মধ্যে সেক্সুয়াল অ্যাসল্টের পেশেন্টের সংখ্যা কিন্তু কম নয়। এবং আমরা অ্যাকর্ডিং টু হিউম্যান রাইট যেটা দেখতে পাচ্ছি, এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে দেখা যাচ্ছে যে গত 5 মাসের মধ্যে প্রায় টোটাল 632 বা অ্যাবাভ দেন 632 পেশেন্টের মতো কিন্তু মানে ধর্ষিত পেশেন্ট কিন্তু আমাদের এখানে চলে আসছে। এবং এটাতে কি বোঝা যাচ্ছে যে 4 women have been raped every day in the last 5 months, even in the coronavirus situation. আমি একটা উদাহরণ দেই যে গতকালকে আমাদের ইউনিট থেকে গাইনি ইউনিট থেকে যে 15 এরকম রেপ পেশেন্ট চলে আসছে। তো আমাদের এখানে সিস্টেমটা যেটা, যে পেশেন্ট গুলা সাধারণত থ্রু ইমার্জেন্সি অথবা ওপিডি দিয়ে আসে পেশেন্ট, এবং এই পেশেন্ট গুলো আসার পর ইমার্জেন্সি থেকে যখনই এই ধরনের হিস্ট্রি পাওয়া যায় যে এটা সেক্সুয়াল অ্যাসল্ট বা রেপের পেশেন্ট, সেই পেশেন্টটা সরাসরি আমাদের আরেকটা ইউনিট আছে যেটা হলো ওসিসি, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, সেখানে সরাসরি পেশেন্টটা চলে যায় এবং ওখান থেকে সেই পেশেন্টদেরকে গাইনি ডিপার্টমেন্টে পাঠানো হয়। তো ওই গাইনি ডিপার্টমেন্টে যখন পাঠানো হয়, পেশেন্টটা প্রথমে ওসিসি তে এন্ট্রি হয়, তারপর গাইনি ডিপার্টমেন্টে আসে, সাথে পেশেন্টের সাথে যেটা ওখান থেকে পাঠানো হয়, 2 জন পুলিশ পাঠানো হয়, একজন ফিমেল, একজন মেল পাঠানো হয়, সাথে একটা ফর্ম যেটা আছে সেক্সুয়াল অ্যাসল্ট এক্সামিনেশন ফর্ম, একটা ফর্ম দেওয়া হয়, এবং তার সাথে 3টা টেস্ট টিউব, সোয়াব নেওয়ার জন্য 3টা টেস্ট টিউব দেওয়া হয়, গ্লাভস দেওয়া হয়, এগুলো দিয়ে আমাদের এখানে পেশেন্ট পাঠানো হয়। তো যেই সংখ্যাটা আমি বললাম, যেটা থেকে আপনারা বুঝতে পারছেন যে এভরিডে, যে গতকালকে 15টা এসছে, এবং গত মাসে দেখা যায় যে 95 এর মতো পেশেন্ট আমাদের এখানে আসছে, ভিকটিম এসছে যে সেক্সুয়াল অ্যাসল্টের। যে পেশেন্ট গুলা আসার পরে যে আমরা যেটাকে ওদেরকে ইভালুয়েশন করার আগে ওই ফর্মে একটা নির্দিষ্ট জায়গায় পেশেন্টের কনসেন্ট নেওয়া হয়, যা আমরা মেডিকেলে কিছু এক্সামিনেশন তাকে করব, এবং তার ফুল তার সম্মতিটা নেওয়া হয় যে এই রিপোর্ট, আমরা যে রিপোর্টিংটা করব, আমরা যে এক্সামিনেশন ফাইন্ডিংটা দিব, এটা পেশেন্টের পরেও যেতে পারে, পেশেন্টের এগেইনস্টও যেতে পারে। তো সেভাবে সম্মতিগুলো নিয়ে আমরা ডিটেলস যে ফর্মটা ফিল আপ করি, পেশেন্টের ডিটেল হিস্ট্রি নেই এবং এক্সামিনেশন করি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে পেশেন্ট গুলো আসছে, এবং ভিকটিম সাধারণত দেখা যায় বেশিরভাগই টিনেজ গার্লরা ভিকটিম, তাছাড়া অ্যাডাল্টও থাকে এবং চাইল্ডও কিন্তু থাকে। তো যেখানে আমরা যেটা করি যে ডিটেল হিস্ট্রিটা আমরা নেই, এই হিস্ট্রির মধ্যে যে জিনিসটা থাকে, যে কেস ডিটেল থাকে, পুলিশ স্টেশন থেকে শুরু করে কোর্ট, তারপর ডিস্ট্রিক্ট ডিভিশন, এগুলো সব থাকে, পেশেন্টের পার্টিকুলার্স থাকে, পেশেন্টের ডিটেইল হিস্ট্রি থাকে, তারপরে যে জিনিসটা আমরা দেখি ইনফরমেশন অ্যাবাউট দ্য ইনসিডেন্টস। তো ওই ইনসিডেন্টসের টাইম এন্ড ডেট, কখন ইনসিডেন্টসটা হয়েছে, নাম্বার অফ পারসন ইনভলভ। আমরা হিস্ট্রি মানে শুধু তার ফিজিক্যাল এক্সামিনেশনই কিন্তু না, আমরা যে নাম্বার অফ পারসন ইনভলভ, সেটা যে স্ট্যাটাস অফ রিলেশন উইথ দ্যাট পারসন, সেটাও আমরা নোট করি। এবং তারপরে আমরা যেটা, যে হোয়াট ইজ দ্য টাইপ অফ অফেন্স, দ্যাট অফেন্স থ্রু ভেজাইনা, থ্রু অ্যানাস অর দ্য আদার রুট, সেটা কিনা আমরা সেটা, এবং সেই অফেন্সের সময় তারা কোনো মেথড ইউজ করেছে কিনা,
কন্ডম অথবা এনি স্পার্মিসাইডাল, এবং সেই অকারেন্সের পরে সেটাকে ওয়াশ করে ফেলা হয়েছে অথবা কোনো বাথ নেওয়া হয়েছে কিনা বা গোসল করে ফেলা হয়েছে না, এই ডিটেলস হিস্ট্রি গুলা কিন্তু আমরা নেই। তারপরে যে আমি বললাম যে ওসিসি থেকে যে আমাদেরকে 3টা টেস্ট টিউব দিয়ে পাঠানো হয়, তখন 3টা টেস্ট টিউব দিয়ে সেইগুলা পাঠানো হয় কি জন্য, যা আমাদের হাই ভ্যাজাইনাল সোয়াব অথবা অন্য অনেক জায়গা থেকে যদি সম্ভব হয় সেই সিক্রেশনটা কালেক্ট করার জন্য। তো 3টা টেস্ট টিউব পাঠানোর উদ্দেশ্য হলো যে একটাতে আমরা পাঠাই হাই ভ্যাজাইনাল সোয়াব, 3টাতে দেই, একটা যাবে ঢাকা মেডিকেল কলেজে প্যাথোলজিক্যাল ল্যাবে যে কোনো স্পার্মাটোসাইট শুক্রাণু পাওয়া যায় কিনা, আর দুটো চলে যাবে আমাদের যে ডিএনএ ল্যাবে, ফরেনসিক মেডিসিনের ডিএনএ ল্যাবে চলে যাবে যেটা ডিএনএ টেস্টিং এর জন্য। আমরা এটুকু করি, এবং ইন দ্যাট টাইম যদি পেশেন্টের কোনো ইনজুরি থাকে, পেশেন্ট অনেক সময় দেখা যায় যে ব্লিডিং হতে হতে সিভিয়ারলি এনিমিক থাকে, কোনো ইনজুরি থাকে, সেগুলো আমরা দেখি এবং ডিটেলস তার ফেস থেকে শুরু করে যেসব জায়গাগুলোতে কোনো সাইন অফ রেপ, হ্যাঁ, কোনো যে সাইন গুলা সেগুলো আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু নোট করি। স্পেসিফিক কিছু জায়গা আমরা খুব পার্টিকুলারলি খুব ভালো করে দেখি, যেমন তার ফেস, তার লিপস, তার নেক, তার ব্রেস্ট, বাটক, থাইস, abdomen around the umbilicus and the genital areas. these areas গুলা আমরা খুব ডিটেইলস ভালো করে দেখি যে কোথাও কোনো সাইন আছে কিনা। আমি যদি অ্যাডভোকেট পার্থ আপনার কাছে একটু চলে আসি, যে এত যে রেপ হচ্ছে, মানে সবাই তো ডক্টরের কাছে যাচ্ছে, কেউ কেউ ডক্টরের কাছে যাচ্ছে না, এটাও কিন্তু আছে, অনেকে ধরেন ভয়ে যাচ্ছে না বা সমাজের কারণে যাচ্ছে না বা টেনশনে, যে কারণেই হোক, কিন্তু আসলে কি এতগুলো কি পুলিশ বা থানায় বা আসলে রিপোর্ট হচ্ছে বা মামলা আসলে কি হচ্ছে? রেপ বিভিন্ন কারণে হয়ে থাকে, এটা আপনার লাভ এন্ড অ্যাফেকশনের কারণে হয়ে থাকে, কনসেন্ট হয়ে থাকে, নন কনসেন্ট হয়ে থাকে। যখনই আপনার এই ধরনের রেপ গুলো হচ্ছে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে অনেক সময় এটা হচ্ছে, ভিকটিম আক্রান্ত রেপ হচ্ছে। এখন বিষয়টা হলো, আমরা দেখছি যে অনেক সময় রেপ হওয়ার পরে ভিকটিম এবং অফেন্ডারের মধ্যে একটা কথা চলে যে তোমাকে আমি বিয়ে করবো, এই ধরনের আশ্বস্ত করে। অনেক সময় আশ্বস্ত করার ফলে আমরা থানা পুলিশে যেতে একটু ভয় পাই, এবং আমরা মনে করছি এটা তো একটা সেটেলমেন্টে আসবে, সেই কারণে এটা আমরা ভয় পাই। অ্যাকচুয়ালি বিষয়টা হলো কি, আমি বলতে চাই, তাহলে ভিকটিমের লাইফ স্টাইল এক্সপোজারের উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। একটা হোপ থাকে যে আমি থানা পুলিশে যাওয়ার আগে আমাকে একটা হোপ দেয়, একটা সামাজিক ভাব থেকে দিয়েই একটা হোপ দেয়। যেমন একটা আমরা দেখা যায় 80% 20 বছরের নিচে যারা রেপ করে, 80% 20 বছরের নিচেই হয়। তারা সামাজিকভাবে দেখা যায় যে কিভাবে তারা নেগোশিয়েট করে একটা বিয়ের প্রস্তাব দেয়, এবং অফেন্ডার এবং ভিকটিমের মধ্যে একটা মিডিয়েটর হিসেবে কাজ করে তাদেরকে ওখানে একটা বাধা সৃষ্টি করে। যখনই বাধা সৃষ্টি করে, তখনই থানায় বলেন, কোর্টে বলেন, যেতে তারা ভয় পায়। এই সেটেলমেন্টটাই হলো সবচেয়ে বড় বিষয়। আমাদের কয়েকটা জাজমেন্টও আছে 2016 সালে। জাজমেন্টে বলা আছে রেপের ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে থানা পুলিশ ওটা এফআইআর করতে বাধ্য হয়, এবং 48 আওয়ার্স এর মধ্যে ওর যে প্রয়োজনীয় ডিএনএ টেস্ট এবং সিমেন্ট টেস্টের মাধ্যমে তাকে অফেন্ডারকে আসলে আইডেন্টিফাই করা যায় খুব সহজে। কিন্তু বিষয়টা হলো কি, আমি রেপ হয়েছি, যে ভিকটিম সে যদি থানা পুলিশের কাছে না যায়, তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আমি বিভিন্ন গবেষণা রিপোর্ট এবং অ্যানালাইসিস করে দেখেছি 24 আওয়ার্স না, 6 আওয়ার্স এর মধ্যে যদি উইথ ক্লিনিং, বাথিং, শাওয়ারিং এগুলো বাদে যদি যাওয়া যায়, 6 আওয়ারের মধ্যে ওই সিমেন্ট এবং সিমেন্টটা বেসিক্যালি আমরা এটা যে অ্যানালাইসিস করে দেখেছি যে ডিএনএ টেস্টটা অরিজিনাল অফেন্ডারকে খুঁজে বের করতে পারে। এখন আপনি উইদিন 6 আওয়ার্স অথবা 24 আওয়ার্স এর মধ্যেও যদি আপনি যান সেম রেপ অবস্থায়, ওই যেমন ওই ড্রেসটা নিয়ে, ওই কাপড়টা নিয়ে, এবং কোন রকম যদি ড্রেস চেঞ্জ না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্ভব যে অরিজিনাল মেডিকেল এক্সামিনেশনটাকে পারফেক্ট ওয়েতে করা। এখানে আরেকটা বিষয় হলো, ভিকটিম সবসময় কিন্তু একটু আতঙ্কিত থাকে। আমাদের যে ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম, এবং আমাদের তেজগাঁতে আপনার ভিকটিম সাপোর্ট সেন্টারও একটা করেছে, তারা খুব সুন্দর, আমি নিজেও কয়েকবার ভিজিট করেছি। এবং তাদের কাছে যদি যথাসময় যেতে পারে কেউ ভিকটিম, তাহলে যথাযথভাবে তারা উপকৃত হতে পারে। কিন্তু এই মতো অবস্থায় দেখা যাচ্ছে যে ভিকটিম খুব মেন্টাল ট্রমার মধ্যে থাকে, কি হবে না হবে, সমাজ ব্যবস্থাটা কি হবে। পরবর্তীতে একটা ভিকটিম যদি আনম্যারিড হয়ে থাকে, তার বিবাহ নিয়েও তার ভিতরে একটা দ্বন্দ্ব থাকে। সবকিছু মিলে সে মেন্টালি একটা
মানে ইনডিসিশনে ভোগে, সেই কারণে এই মামলাগুলো রিপোর্টিং খুব দুঃখজনক ভাবে কমই হচ্ছে। বাংলাদেশ লিগাল সিস্টেম দেখলে এবং বাংলাদেশ প্রেক্ষাপট দেখলে বোঝা যায় যে এই ভিকটিমের মামলায় ম্যাক্সিমাম অফেন্ডারই কিন্তু অনেক সময় অ্যাকিউজড ফ্রম দ্য চার্জ খালাস হয়ে যাচ্ছে ডিউ টু প্রপার উইটনেস এর কারণে আর কি। তাসলিমা ইয়াসমিন, আপনার কাছে চলে আসি। অনেক সময় দেখা যায় দোষ কিন্তু দেখা যায় মেয়েদেরকে দেওয়া হয়, ওই মেয়েটা ঠিক মতন কাপড় পরে নেই, যদি পর্দা করে চলতো তাহলে হয়তো বা রেপ হতো না। কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না, একটা 8 মাসের প্যাম্পার্স পরা বাচ্চাও রেপ হয়, একটি 8 বছরের বাচ্চাও রেপ হয়, যে একটা ড্রেস, এগুলো তো আসলে কাউকে অ্যাট্রাক্ট করা সম্ভব না। তারপরেও যে রেপের হার বাড়ছে, তো এই রেপের হার আসলে বাড়ার কারণটা কি? ওভারঅল আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্কে আসলে নিশ্চয়ই কোথাও কোনো গলদ রয়েছে, যার কারণে আমরা এই যে এত বড় বড় আইন আছে আমাদের, আমরা বলছি আমরা যেমন 48 আওয়ার্স এর মধ্যে আমাদের খুব রিসেন্টলি সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসছে যে 48 আওয়ার্স এর মধ্যে ডিএনএ টেস্টিং করতে হবে, ফরেনসিক ল্যাবের কথাও রয়েছে আমাদের এখন। আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একদম ক্যাপিটাল পানিশমেন্ট থেকে শুরু করে অনেক ধরনের কঠোর কঠোর শাস্তির কথা বলা আছে, আলাদা ট্রাইব্যুনাল আমরা করেছি। ওকে, কিন্তু তারপরেও কিন্তু আমরা কমাতে পারছি না। আমার মনে হয় যে মানে যেটা আপনি বলছিলেন যে কাপড় চোপড়ের কথা, অর্থাৎ আপনি হয়তো ব্রডলি এই যে পিতৃতান্ত্রিকতার ব্যারিয়ার সেটাকে আপনি পয়েন্ট আউট করতে চাচ্ছেন। ডেফিনেটলি দ্যাটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিজন এন্ড দ্যাট ইজ সামথিং দ্যাট উই নিড টু ব্রেক। বাট এট দ্য সেম টাইম আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্কের গলদগুলোর জন্য হয়তো এত এত কঠিন শাস্তি থাকার পরেও এটা কিন্তু কোনো রকমের ভীতি ক্রিয়েট করছে না টু দ্য পোটেনশিয়াল রেপিস্ট। তারা দেখেন দিন দিন কিন্তু বিভিন্ন ডেমোগ্রাফির রেপিস্ট আমরা পাচ্ছি, সে শিক্ষিত হচ্ছে, অশিক্ষিত হচ্ছে, মেয়ের বাবা মানে যে ধর্ষণের শিকার তার বাবা, এরকম অনেক ধরনের ডেমোগ্রাফি এখন পাচ্ছি আমরা, এবং মনে হচ্ছে যেন ধর্ষকেরা বরং নিরুৎসাহিত না হয়ে আরো বেশি উৎসাহিত হচ্ছে দিন দিন। ধর্ষকদের যে সেন্স অফ ইম্পিউনিটি সেটা এখন এতটাই গাঢ় হয়ে গেছে, এতটাই প্রফাউন্ড হয়ে গেছে যে এই সমস্ত আইন কানুন এগুলো আসলে কোনো কিছুই আমার মনে হয় যে সেই ভয়টা ক্রিয়েট করতে পারছে না। এবং সেখানে আসলে আমার মনে হয় যে আমাদের সকলেই যে যেখানে আমরা কাজ করছি বা এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে এই ওভারঅল লিগ্যাল ফ্রেমওয়ার্কটা, ল এন্ড জাস্টিস ফ্রেমওয়ার্ক ফর রেপ, সেটা কোথায় কাজ করছে না, কোথায় গিয়ে আটকে যাচ্ছে, সেটা আসলে দ্রুত গলদটা দেখা দরকার। বারবারই এমফাসিস করা হচ্ছে যে একজন রেপ ভিকটিমের বডিতে ইনজুরি খোঁজা হবে, কোথায় কোথায় দাগ আছে। আমরা ধরেই নিচ্ছি যে একটা রেপ ভিকটিমের স্টেরিওটিপিক্যাল কিছু ইনসিডেন্ট যেখানে ধস্তাধস্তি থাকতেই হবে, যেখানে ফোর্স থাকতেই হবে, যেখানে ব্রেস্টে আমরা বা ভেজাইনাতে আমরা ইনজুরি খুঁজছি। কিন্তু আমার একটা প্রশ্ন, যে যদি আমরা কোনো ধরনের ইনজুরি মার্ক না পাই, কোনো ধরনের ব্রুজেস না পাই, তাহলে আমাদের মেডিকেল এভিডেন্স বা আমাদের মেডিকো লিগাল টেক্সট বুক গুলো যেগুলো ফলো করে এই মেডিকেল এক্সামিনেশনের রিপোর্ট দেওয়া হয় সেগুলো আসলে কি বলছে? কারণ আমি যতদূর পড়েছিলাম যে মেডিকো লিগাল এভিডেন্স, মেডিকো লিগাল যে টেক্সট বুক গুলো সেগুলো হচ্ছে, আমরা ওই 1860 সালের আইনগুলোর কথা বলি যেখানে বলি যে পিতৃতান্ত্রিকতা এবং জেন্ডার স্টিরিওটিপিক্যাল সব ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই ধরনের অফেন্স গুলোকে ডিফাইন করা হয়েছে। সিমিলারলি সেই পুরনো মেডিকো লিগাল এভিডেন্স গুলো ব্রিটিশ আমল থেকে আস্তে আস্তে আমরা এখন যেটাকে ফলো করছি যেভাবে, সেখানেও কিন্তু এটা নিয়ে অনেক অনেক গবেষণা আছে যে এই মেডিকো লিগাল টেক্সট গুলো অনেকটাই জেন্ডার স্টেরিওটিপিক্যাল এক্সামিনেশনকে প্রমোট করছে, যেখানে আমরা এখন ধরেই নিচ্ছি যে the key ফ্যাক্টর যে আমি আদৌ রেপ ভিকটিমকেই ডিল করছি কিনা সেটা হতেই হবে যে তার বডিতে ইনজুরি আছে কিনা, স্পার্ম আছে কিনা সেটা আমরা বের করতে পারবো খুব চটজলদি আর কি। প্র্যাকটিক্যালি আমি যেটা দেখেছি যে সেটা বের করলে আসলে তাতে কোনো লাভ হবে না ভিকটিমের, বা হচ্ছে না, কারণ তখন প্রমাণ করতে হবে আপনাকে যে হ্যাঁ সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে, কিন্তু আপনি তো মিথ্যা অভিযোগ নিশ্চয়ই এনেছেন, বা আপনি যে মিথ্যা অভিযোগ আনেননি সেটা আপনি প্রমাণ করবেন কি করে? সেটা প্রমাণ করতে গেলে আপনার বডিতে কি কি ধরনের ইনজুরি আছে সেটা প্রমাণ করেন। তো সেটা যদি ধরেন অনেক ধরনের, এগেন ভিকটিমেরও অনেক ধরনের ডেমোগ্রাফি থাকতে পারে, হতে পারে যে ভিকটিম ফ্রিজ হয়ে গেছিলেন যেখানে কোনো রেজিস্ট্যান্সই ছিল না, হতে পারে ভিকটিমকে প্রতারণা করে, হতে পারে একটা ফলস বিয়ে সাজিয়ে সেক্সুয়াল ইন্টারকোর্সটা করা হয়েছে। কারণ আমি প্রথমেই বলেছি যে রেপের ক্ষেত্রে
লিগাল এলিমেন্ট শুড বি কনসেন্ট, এবং সেখানে আসলে ফোর্সেবল ছিল কিনা, দ্যাট শুড নট বি দ্য ক্রাইটেরিয়া। whether there was legal consent to the sexual intercourse, that should be the important factor. সেটা আসলে আমরা অনেক সময় ভুলে যাই, এবং সেটা আমরা দেখেছি বিভিন্ন স্তরেই আমরা সেটা ভুলে যাই, এবং তখন কিন্তু সবচেয়ে বেশি বেগ পেতে হয় ধর্ষণের শিকার যে ব্যক্তি, যে নারী, তাকে, নারী বা শিশু, তাকে তখন তার সমস্ত চরিত্র বিকামস তার পাস্ট সেক্সুয়াল হিস্ট্রি, তার ক্যারেক্টার, তার বয়ফ্রেন্ডস, দিজ অল বিকাম আ পার্ট অফ দ্য ট্রায়াল প্রসিডিওর। এবং এই সাহসটা আসলে করে পুরো ট্রায়ালের প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এগ্রি করাটাও তো খুব ডিফিকাল্ট। ভেরি অ্যাপ্টলি যে আমরা অনেক সময় চিন্তা করি যে ধর্ষণ হয়ে গেছে, সো এখন কিভাবে সালিশ করে বিয়েটা দিয়ে দেওয়া যায়। এটা যেমন হচ্ছে যে এটা কিন্তু ধর্ষণের শিকার যে নারী, তার দোষ না, কিন্তু এটা হচ্ছে আমাদের সিস্টেমের দোষ, যেখানে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা লোকাল গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, তারাও অনেক সময় ইনভলভ হয়ে যাচ্ছে, আমরা পেপারে দেখেছি। তো তাদের ক্ষেত্রে আমাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, সেখানে আমাদের সেটাকে শক্ত হাতে সেটাকে বলতে হবে যে এই ধরনের কগনাইজেবল অফেন্স হোক আর হোয়াটএভার দ্যাট ইজ ক্রিমিনাল অফেন্স আন্ডার আওয়ার লজ, সেগুলোকে আপনি কোনোভাবেই সালিশের মধ্যে ফেলে সেটাকে মীমাংসা করতে পারেন না। তো এই সকল বিষয় কিন্তু আসলে আলটিমেটলি গিয়ে এই যে তারপরে যেটা বলছিলাম যে সন্দেহের যে বোঝা, যে এই সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে বাট এটা আদৌ আমার ভলান্টারি কনসেন্ট ছিল কিনা, সেটা প্রমাণ করতে গিয়ে আলটিমেটলি দেখা যায় যে এত প্রমাণের বোঝা থাকে যে একজন ভিকটিম হয়তো আলটিমেটলি সেটা প্রমাণই করতে পারেন না, অ্যাকুইটাল হয়েছে। আমি আবার যদি ফিরে আসি প্রফেসর ডক্টর নিরূপর আপনার কাছে, আসলে যে জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম যে রেপের সবচেয়ে ভয়ানক একটা সিচুয়েশন যখন আরেকটা হচ্ছে যখন একটি মেয়ে বা মহিলা প্রেগনেন্ট হয়ে যায়, এবং দিস ইজ সো আনওয়ান্টেড। এমনি আমি বলবো যে হচ্ছে রেপ হওয়ার পর সামাজিক ভাবে বা নিজের কাছেও একটি মানুষ কিন্তু অনেক নিজের চোখেও খুব নিজেকে অত্যন্ত খারাপ লাগে। তারপরে যখন সে প্রেগনেন্ট হয়ে যায় তখন জিনিসটা কিন্তু আরো খারাপ হয়ে যায়। এবং আপনারা আই এম শিওর আপনারা মেডিকেলে আছেন এতদিন ধরে, অ্যাজ এ ডক্টর আপনারা এরকম অনেক পেশেন্ট পান, আপনারা এইসব কেসগুলো কিভাবে ডিল করেন আমাদের যদি একটু বলতেন। আমরা কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে এটা সলভ করার জন্য আসছে এরকম পেশেন্ট কিন্তু খুব কম আসে। সাধারণত দেখা যায় যে প্রেগনেন্সি হওয়ার পর ওরা অন্যভাবে এটাকে টার্মিনেট করার চেষ্টা করে। সব পেশেন্ট গুলা, বেশিরভাগই পেশেন্ট কিন্তু আমরা খুব কম পেশেন্টই পাই যে সে প্রেগনেন্ট হয়ে আমাদের কাছে এসছে। তো কিছু কিছু পেশেন্ট যেমন খুব বাচ্চা, দু একটা আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে যে একটা বাচ্চা 11 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, 2-4টা কেস আমরা পেয়েছি যে তারা যে প্রেগনেন্ট হয়েছে তার ফ্যামিলি মেম্বাররা বুঝতেই পারেনি। যখন একদম ফুল টার্মে চলে আসছে তখন কিন্তু বাচ্চাটাকে সেটা আমাদের কাছে নিয়ে আসছে। সেই সময় তো সেটা টার্মিনেশনের কোনো প্রশ্ন আসে না। তখন কিন্তু আমরা লিগালি বাচ্চা, যেটা একটা অবস্টেট্রিশিয়ান হিসাবে যেটুকু যে ম্যানেজমেন্টটা দরকার, আমরা কিন্তু পার্টি কনসেন্ট নিয়ে সেই ম্যানেজমেন্টটা করে ফেলি, এবং করে তখন কিন্তু ডেলিভারি যে প্রসেসে হওয়ার সেটা আমরা করে দেই, করে সেই বাচ্চা সহ আমরা কিন্তু আবার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেই। অনেক সময় আমরা কিছু দুই একটা কেস যেটা দেখেছি যে ভিকটিমের মানে যারা গার্ডিয়ান যারা আসে তারা কিন্তু তখন এই জিনিসটাকে হাইড করতে চায়। আবার কোনো গার্ডিয়ান এরকমও বলে যে না ঠিক আছে, আমরা আপনারা ডেলিভারি করে দেন, আপনারা পেশেন্টটা ম্যানেজ করে দেন, এর পরবর্তীটা আমরা দেখবো। সুতরাং লিগ্যাল পয়েন্ট অফ ভিউতে যেটা সেটা সেদিকে আমরা যাই না, আমরা সেটা অ্যাজ এ ডক্টর আমরা কিন্তু সেই তখন ম্যানেজমেন্টটা করে দেই, সেই পেশেন্টের যে ম্যানেজমেন্টটা লাগবে আমরা করে দেই, বা ডকুমেন্টেশনটা আমরা খুব প্রপারলি মেনটেন করার চেষ্টা করি, এবং সেই ইনফরমেশনটা হসপিটাল ডাইরেক্টর থেকে শুরু করে এটা আমরা এই ইনফরমেশনটা আমরা দিয়ে রাখি। আমরা ডেলিভারি করায় দেই, বা এমন অনেক যখন আর্লি প্রেগনেন্সি থাকে সেসব পেশেন্ট গুলা কিন্তু আমাদের কাছে আসে না। সেসব পেশেন্ট, যেই পেশেন্ট গুলো আমরা পাই সেটা হচ্ছে যে আননোন থাকে, সে যে প্রেগনেন্ট, সে যে বাচ্চা বড় হচ্ছে, এবং দেখা যায় যে ফ্যামিলি মেম্বারও বুঝতে পারে না। 2-4টা কেস আমরা যেটা করেছি, দেখা গেল যে বাচ্চাটার হয়তো মা নেই, বাবা আছেন, বাবা ব্যস্ত থাকেন, সে খালা বা ফুপুর কাছে ছিল, কিন্তু তারাও বুঝতে পারেনি যে তার পেটে বাচ্চা অলরেডি ম্যাচিউর হয়ে গেছে এখানে, আর তার টার্মিনেশন করে বাচ্চা নষ্ট করার কোনো উপায় নেই। তো সুতরাং আমরা এইরকম কেস যে
খুব বেশি ফেস করি তা না, তো 2-4টা ফেস করি, আমরা এটা ম্যানেজমেন্টটা কিন্তু ওভাবেই করি। অ্যাডভোকেট পার্থ, আপনার কাছে চলে আসি যে আমরা একটা জিনিস জানি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আসলে যে রেপ যে বাড়ছে বেড়েছে, এখন তো অবভিয়াসলি বললেই তো স্টপ হবে না, দেয়ার হ্যাজ টু বি আ প্রসেস। তো আপনি কি মনে করেন কি করলে আমাদের রেপ যে এত বাড়ছে এটা প্রিভেন্ট করা সম্ভব? বিষয়টা হলো, আগে আমাদের বুঝতে হবে কি কারণে রেপটা বাড়ছে। তারপর আপনার রেপটা আমরা অ্যাকচুয়ালি প্রথম আমি একটু বলি আর কি, আমাদের 80% রেপিস্ট ভিকটিমদেরকে সরাসরি চিনে এবং 20% রেপিস্ট যারা আছেন তারা ভিকটিমকে সরাসরি চিনে না। আমাদের যেমন কি কি কারণে আগে ফাইন্ড আউট করতে হবে কি কি কারণে আমাদের রেপটা হচ্ছে। যেমন অ্যাঙ্গারের কারণে একটা রেপ হয়, আপনার সাথে আমার প্রিভিয়াস এনিমিটির কারণে এটা হয়, ফোর্স হয়, কোয়ার্শনের মাধ্যমে হয়, লাভ অ্যান্ড অ্যাফেকশনের মধ্যে কনসেন্ট এবং আনকনসেন্ট। আমি তাসলিনা আপা যেটা বললেন যে কোনটা কনসেন্ট কোনটা আনকনসেন্ট, নিশ্চয়ই আপনি করোনারি ইনস্টিটিউশন অফ লন্ডন সম্পর্কে জানেন, আমি ওখানে একটা ট্রেনিং এ গিয়েছিলাম। কোনটা কনসেন্ট এবং কোনটা আনকনসেন্ট ওইটা আমাদের যে গাইনোকোলজিস্ট যে প্রফেসর আছেন উনি বলতে পারবেন কোনটা কনসেন্ট এবং কোনটা আনকনসেন্ট। তারপরে আছে হলো সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার, নিউরোসাইকোলজিক্যাল ডিসঅর্ডার, তারপর পার্সোনালিটি ডিসঅর্ডার, এইসবের কারণে রেপটা হচ্ছে। এখন রেপটাকে মানে অ্যাকচুয়ালি সমাজ থেকে খুব দ্রুত গতিতে একটা ইলেকট্রিক সুইচের মতো চাপ দিলেই যে এটা চলে যাবে সেটা না। আমাদের কিছু অ্যাওয়ারনেস এর মাধ্যমে এই রেপটা এবং আইনটাকে কিছুটা একটু মডিফাই করতে হবে। আপনি হয়তো বা জানেন চায়নাতে রেপ করলেই 1 ডে, মাত্র একদিনের মধ্যেই রেপের সাজা, ডেথ পানিশমেন্ট। নর্থ কোরিয়াতে 4 ডেজ এর মধ্যে। আর হলো আপনার হলো আফগানিস্তানে 1 ডেজ এর মধ্যে ফায়ারিং স্কোয়াডে তারা গুলি করে মেরে ফেলে। আমাদের আইনটাকে, আমাদের ট্রায়াল ব্যবস্থাটাকে এমন করতে হবে যেটা খুব দ্রুত গতিতে প্রসিকিউশন এবং আমাদের যে ট্রায়ালটাকে খুব দ্রুত সময় কনক্লুড করে নিয়ে আসতে হবে এবং বিচারটা যদি দৃশ্যমান হয় রেপটা কমে যাবে। আর আরেকটা জিনিস আছে অ্যাওয়ারনেস। আমাদের প্রত্যেকটা স্কুল কলেজে একজন সাইকিয়াট্রিস্ট অথবা কাউন্সিলর নিয়োগ করতে হবে। এর মেরিট এবং ডিমেরিটটা আপনাকে বলতে হবে এবং গভর্নমেন্টের উচিত, যেমন এই যে করোনা ভাইরাস কোভিড নিয়ে আমরা টিভিতে প্রচার করছি, মোবাইলেও ফোন করলে সব বলে করোনা ভাইরাস, মানে 1 মিনিট ওখানে চলে যায় আর কি। এখন বিষয়টা হলো কি, আমাদের রেপটাকে নিয়ে আমাদেরকে অ্যাওয়ারনেসটা তৈরি করতে হবে এবং আইনটাকে এবং ট্রায়ালটাকে খুব দ্রুত গতিতে আমাদেরকে স্পিডি ট্রায়াল করে দ্রুত গতিতে সাজার আওতা আনতে হবে। আমি মনে করি রেপ করলে ইন্ডিয়াতে আপনার ইমপ্রিজনমেন্ট এবং ডেট দুটাই আছে, আর হলো ফ্রান্সে 15 বছর, চায়নাতে ডেটটা আছে, সৌদি আরবে আপনার হেডিং যেটাকে বলে মানে চিরচ্ছেদ করে এটি, নর্থ কোরিয়াতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে করে। আর আমাদের বিষয়টা হলো কি, যে তাসলিমা আপা যেটা বললেন যে ভীতিটা কম, আমরা খুব এটা হচ্ছে হবে না, আমাদেরকে ভীতিটা আনতে হবে, আমাদের ভিতরে প্যানিকটা আনতে হবে যে রেপ যে একটা মার্ডারের থেকেও এটা একটা বড় অফেন্স, এটাকে আমাদেরকে আনতে হবে। এটাকে আমাদের আইন ব্যবস্থাটাকে ট্রায়ালটাকে খুব স্পিডি ট্রায়ালে এনে আমাদের প্রসিকিউশনটাকে আরো স্পিডি ওয়ার্ক করে আমাদেরকে দৃশ্যমান কিছু না করা পর্যন্ত এই রেপিস্ট যারা আছেন তারা বুঝবেন না তাদের অ্যাকচুয়ালি বারবার যে এই ধরনের মানে ঘটনা ঘটছে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। আমি যেটা মনে করি এটা ভিকটিমের লাইফ স্টাইলকেও একটু চেঞ্জ করতে হবে, মডিফিকেশন করতে হবে, কারণ ভিকটিমের লাইফ স্টাইল এক্সপোজারের উপরেও কিন্তু সে রেপ হতে পারে। ভিকটিমের লাইফ স্টাইলটার উপরেও কিন্তু আমরা একটু চিন্তা করি সে কিন্তু রেপ হতে পারে। আমাদের স্কুল কলেজগুলোতে ইউনিভার্সিটি লেভেলগুলোতে সাইকিয়াট্রিস্ট নিয়োগ করে এবং কাউন্সিলর নিয়োগ করে এভরি অবস্থানে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে হবে। উইদাউট অ্যাওয়ারনেসে আসলে খুব র্যাপিডলি এই জিনিসটা সম্ভব না। যেমন গভর্নমেন্ট আমাদের 1960 যেটা প্যানেল কোড, সেটা প্যানেল কোডটাকে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এটাকে অ্যামেন্ডমেন্ট 2030 আমরা কিন্তু আরো মডিফিকেশন করে নিয়ে এসেছি আইনটা। কিন্তু আইনটা আমাদের যেমন মৃত্যুদণ্ডও আছে, সর্বোচ্চ সাজা লাইফ ইমপ্রিজনমেন্টও আছে। কিন্তু এই বিষয়টা আমাদের এন্ড অফ জাস্টিস সিকিউর করতে চান তাদের ক্ষেত্রে এবং আমাদের রাষ্ট্রীয় প্রসিকিউশন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল পাবলিক প্রসিকিউশন যারা আছেন, এটা দ্রুত গতিতে আন্তরিকতার সহিত ট্রায়ালটাকে কনক্লুড করে এই দৃশ্যমান যতক্ষণ পর্যন্ত না হবে এবং প্রতি মাসে আমাদের দেশে একটা ইন্ডেক্স তৈরি করে অথবা একটা পরিসংখ্যান তৈরি করে অ্যাওয়ারনেসের জন্য, আজকে 200 মামলার রায় বেরিয়েছে, আজকে 200 মামলার সাজা কনক্লুড হয়েছে অথবা 100টা হয়েছে,
10টা হয়েছে, এই ধরনের পাবলিসিটিটাকে গ্রো আপ করতে হবে। আদারওয়াইজ আমাদের রেপটা বন্ধ করা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। আর সমাজের যে আমাদের যে সমাজের কিছু সচেতনতা বৃদ্ধি করতে হবে, এটার জন্য আমাদের ফ্যামিলিতে আমরা যারা গার্জিয়ান আছি, মা বাবা ভাই বোন, সবাইকেও একটু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আর কি। এই বিষয় নিয়েও খোলামেলা কথা বলতে হবে, এবং লাভ এন্ড অ্যাফেকশনটার মধ্যেও যাতে কনসেন্ট এবং আনকনসেন্টটাও যদি না থাকে সেটাও দেখতে হবে আর কি বেসিক্যালি। আসলে প্যান্ডামিক সময় আমরা কিন্তু একটা মানুষের থেকে একটা মানুষ কিন্তু যথেষ্ট দূরত্ব বজায় চলার চেষ্টা করছি, মাস্ক পরে চলছি। এই সময় কি আসলে মানুষের মধ্যে কি ভয় কোনো জাগে না যে এই মেয়েটা যাকে আমি রেপ করছি তার করোনা থাকতে পারে, সে থেকে আমার করোনা হতে পারে? কজেস অফ রেপ কি কারণে হয়? নিউরোসাইকোলজিক্যাল এবং সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারের কারণে। কিন্তু যখন একটা লোক প্যান্ডেমিক এর কারণে আপনি বলছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং এবং বলছেন যে আমার একটা ভীতি প্যানিক কাজ করে, কিন্তু যারা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার আছে এবং নিউরোসাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, যাদের পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তারা কিন্তু এই জিনিসটা চিন্তা করছে না। আবার কিছু কিছু বিষয় আছে, পার্সোনাল অ্যাঙ্গারের কথা আপনাকে বলেছি, কি পয়েন্ট হিসাবে কাজ করছে। তাসলিমা ইয়াসমিন, আপনাকে জিজ্ঞেস করবো, আমি মেডিকেল অ্যাসপেক্টে আমি প্রফেসর ডক্টর নীলুফার আপনার কাছে আসবো। যেটা হচ্ছে এখন যেহেতু রেপ বেড়েছে, রেপ হয়েই যখন যাচ্ছে, সাধারণ জনগণ বা সাধারণ যারা ইয়াং মেয়েরা আছে তারা কিন্তু আসলে রেপ হঠাৎই হতে পারে, এবং হয়তো বা একজন ইন্টারকোর্সকে এগুলো বুঝে না, এরকম মানুষও কিন্তু রেপ হচ্ছে। তো আসলে রেপ হওয়ার পর একটা মানুষের লিগালি কি কি জানা উচিত যে আমার রেপ হয়েছে, তার মানে এই মানুষটি রেপ হয়েছে, তারপরে কি করণীয়, যদি লিগ্যাল অ্যাসপেক্টে আপনি একটু বলতেন। একজন রেপ ভিকটিমের ভিকটিমাইজড হওয়ার পরের ঠিক তার পরের 24 ঘন্টার এভিডেন্সটা খুব ইম্পর্টেন্ট। পরে দেখা যায় যে মেডিকেল এভিডেন্স সেটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে যারা ভিকটিমাইজড হচ্ছেন তারা হয়তো অনেক সময়ই জানেন না, যার জন্য অনেক সময় মেডিকেল এভিডেন্স দেখা যায় যে আর পাওয়া যাচ্ছে না। তো সেই বিষয়গুলো যেমন জরুরি, এবং একই সাথে এটাও বলা যে আপনাকে এফআইআর করার যে বিষয়টি, কারণ অনেক জায়গায় দেখেছি যে এফআইআর করতেও যদি দেরি হয় অনেক মামলায়, হয়তো 10-15 দিন পরে তারপরে কি এফআইআর করা হচ্ছে, তখন বলা হচ্ছে যে এফআইআরটা কেন দেরিতে করা হলো, সেই কারণে মামলা উইক হয়ে যায়, মামলা প্রমাণ করতে পারে না। তো এই যে স্টেশন অফ জাস্টিস, এটাকে একটু বোঝানো যে আপনি যখন রেপের ভিকটিম হবেন, যদি আপনি অপরাধের শিকার হন, আপনার প্রতিকার হচ্ছে আপনাকে থানা পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, এবং সাধারণ লিগ্যাল সিস্টেম যদি আমাদের নর্মালি কাজ করতো, তাহলে আসলে আমরা সেটাকে আসলে খুব ওয়েলকামিং একটা স্টেপ হিসেবেই নিতাম, এবং সেটাকে নিয়ে আসলে শিখানোর কিছু হতো না। যে আমি জানি যে আমার বিরুদ্ধে একটা অপরাধ হচ্ছে, আমি তো প্রথম কাজই হচ্ছে আমি পুলিশের কাছে যাব। অলরেডি অসংখ্য গাইডলাইন পুলিশকে দেওয়া হয়েছে, পুলিশ রিফর্ম প্রজেক্টে অনেক কিছু আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে রেপ ভিকটিম আসা মাত্র এফআইআর করতে হবে, তারপর তাকে 48 আওয়ার্স এর মধ্যে পাঠাতে হবে ডিএনএ টেস্টিং এর জন্য, তার 24 আওয়ার্স এর মধ্যে মেডিকেল এক্সামিনেশনে পাঠাতে হবে। এই সব কিছুই কিন্তু তারপরে মানে ওয়ান্স দ্য ভিকটিম রিচেস দ্য পুলিশ অফিস, সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশদেরই মানে স্বপ্রণোদিত হয়ে বাকি কাজগুলো ভিকটিমের জন্য ইজি হয়ে যাওয়ার কথা। কিন্তু অফকোর্স আমাদের তো আর সেরকম মানে ওইরকম একটা আইডিয়ালিস্টিক সিচুয়েশন তো আর এখন না। তো সেখানে আমাদের আসলে ওই জায়গাগুলোতে আসলে আমরা কি পরিবর্তন করতে পারি সেটাও চিন্তা করা প্রয়োজন আছে। যে আমরা ভিকটিমকে শুধু যদি বলি যে হ্যাঁ ভিকটিমকে জানাতে হবে, ভিকটিমের অ্যাওয়ারনেস বিল্ড করতে হবে, এটা আসলে আমার মনে হয় যে অনেক 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 রিজনের মধ্যে এটা একটা রিজন হতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস যেখানে পরিবর্তন প্রয়োজন, সেখানে হচ্ছে যারা এই সার্ভিস দিচ্ছেন, যারা জাস্টিস ডিসপেনসেশনের বিভিন্ন পর্যায়ে আছেন, তাদেরকে অ্যাওয়্যার করা যে তারা কি করতে পারেন। তাদেরকে শুধু অ্যাওয়্যার করলেই হবে না, তাদেরকে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যে এই প্রত্যেকটা স্টেজে যারা আছেন, পুলিশ বলেন বা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক থেকে শুরু করে সেখানে যে সংশ্লিষ্ট যারা পাবলিক প্রসিকিউটর আছেন, যেই তদন্তকারী পুলিশ কর্মকর্তা আছেন সংশ্লিষ্ট, তাদের সকলের কাজের দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং সেটার জন্য আমার কাছে পার্সোনালি মনে হয় যে মাননীয় সুপ্রিম কোর্টে আমাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কিন্তু জবাবদিহিতা নিশ্চিত করার একটা ধারা রয়েছে, যেটা ধারাটা এমন ভাবে করা হয়েছে যে সেটাকে আসলে বিধিমালা ছাড়া প্রয়োগ করা সম্ভব না। অথচ আমরা এখনো নারী শিশু নির্যাতন দমন আইনের আন্ডারে কিন্তু কোনো বিধি তৈরি করতে পারিনি। তো সেই জবাবদিহিতার যে ধারাটা 31 ক, সেটাকে যদি আমরা আরেকটু
স্ট্রিমলাইন করতে পারি থ্রু আ বিধিমালা, এবং সেখানে কিন্তু সুপ্রিম কোর্টকেই বলা হচ্ছে যে সেই সুপারভিশনের জায়গায় আসতে, যেখানে বলা হচ্ছে যে একজন বিচারক নারী ও শিশু ট্রাইব্যুনালে তিনিও যদি ঠিক সময়ে মামলা না শেষ করতে পারেন, তার একটা রিপোর্ট দিবার কথা সুপ্রিম কোর্টকে, সেই রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিবার কথাও রয়েছে। কিন্তু এই পুরো প্রসেসটি আসলে প্রসিডিউরালি কিভাবে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আমাদের সুপ্রিম কোর্ট সেটা নিয়ে চিন্তা করতে পারে, এবং সুপ্রিম কোর্ট সেখানে একটা নেতৃত্ব দিতে পারে যদি আমরা একটা মনিটরিং মেকানিজমের কথা চিন্তা করি, যাতে করে এই যে বিভিন্ন স্তরে যারা আছেন তাদের জবাবদিহিতার জন্য আমরা একটা আনুষ্ঠানিক একটা মানে জবাবদিহিতামূলক প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারি। যতদিন না পর্যন্ত আমরা সেটা করতে পারছি এবং দক্ষতা নিশ্চিত করতে পারছি, এবং আমাদের একটা বডি আছে যেখানে যে হয়তো বলছে যে এতগুলো কেস হয়েছে রেপের ক্ষেত্রে, এই হচ্ছে কেসের প্রগ্রেস, এখানে গিয়ে কেসটা আটকে যাচ্ছে, অমুকের গাফিলতির জন্য আটকাচ্ছে, এইটা বের করার যদি আমরা এখন পর্যন্ত কোনো মেকানিজম না বের করতে পারি, তাহলে আসলে আলটিমেটলি এই যে সুষ্ঠু বিচারের কথা আমরা বলছি বা দৃষ্টান্তমূলক বিচারের কথা বলছি, এর কোনোটাই হবে না। আমরা যদি এখন এমন পানিশমেন্টও দিয়ে দিই যে রেপ হওয়া মাত্রই তার গর্দান যাবে, তারপরেও কিন্তু আমরা কোন রকমের কনভিকশনই আমরা পাবো না, ওই কনভিকশন ওই 3%ই থাকবে। হ্যাঁ, তো সেই কনভিকশন রেট বাড়ানো বলেন বা আসলেই নিশ্চিতভাবে বিচার করার জন্য যারা অফেন্ডার্স আছে তাদের ডেফিনেটলি আমাদের এই বিচার প্রক্রিয়ায় যে ইনহেরেন্ট গলদগুলি এখন অনেক বছর ধরে একদম ইনহেরেন্ট হয়ে গেছে, সেই গলদগুলিকে পয়েন্ট আউট করে সেই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যে যারা যেখানে দক্ষতা এবং অস্বচ্ছতা দেখাচ্ছেন সেই অভিযোগগুলিকে যাতে সুষ্ঠুভাবে ডিসপোজ অফ করা যায়, এবং তারপরে সেই গলদগুলির ক্ষেত্রে অ্যাড্রেস করা যায় যে আমরা কি কি রিফর্ম আনতে পারি। আমার শেষ প্রশ্ন প্রফেসর ডক্টর নিলুফার সুলতানা আপনার কাছে, যে আসলে রেপ হওয়ার পর লিগালি তো আমরা বুঝলাম যে থানায় যাব, তারপর এই জিনিসগুলো হবে, যে প্রসিডিওর গুলো হবে এগুলো বুঝলাম, কিন্তু মেডিকেলি আমরা হচ্ছে আমাদের কি করণীয় বা কি করা উচিত, কোথায় যাওয়া উচিত? কোনো ডাক্তারের কাছে আসা উচিত, যে তার ইনফরমেশন যেটার উপর অনেকটা নির্ভর করে, যে অনেকটা কি আমি মনে করি 80% ডিপেন্ড করে তার যে ইনফরমেশন এবং ফিজিক্যাল ফাইন্ডিংস এর উপর। এই ভিকটিমকে তাকে প্রুভ করার জন্য এবং যে রেপিস্ট যিনি তার শাস্তিটা নিশ্চিত করার জন্য এই জিনিসটা কিন্তু খুবই প্রয়োজন। এখানে আমি বলেছি যখন আমরা কনসেন্ট নেই, এই জিনিসটা কিন্তু আমরা নিয়ে নেই যে ফাইন্ডিংস গুলা সে সত্যি সত্যি রেপ হয়েছে, কিন্তু এমন কোনো ফাইন্ডিংস আমি পাচ্ছি না যেটা দিয়ে আমি তাকে হেল্প করতে পারি। সুতরাং সেই ডক্টরস থেকে বা ফিজিশিয়ানস থেকে সেই সাপোর্টটা পাওয়ার জন্য যে সচেতনতা শুধু ভিকটিম নিজেকে প্রোটেক্ট করার জন্য না, কিন্তু ভিকটিম যখন রেপ হয়ে গেল তখন তাকে সেই সময়টা যে সেই সামাজিকতার কথা চিন্তা করে যে আমার কি হবে সেটাকে হাইড না করে সে যদি উইদিন 6 আওয়ার বা খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসে, যে কোনো ফিজিশিয়ানের কাছে চলে আসে, তাছাড়া কিন্তু অন্য কারো কোনো কিন্তু সেই স্কোপ নেই যে তাকে ফিজিক্যাল একটা এক্সামিনেশন করবে বা ডিটেল হিস্ট্রি নিবে। যে পয়েন্টস গুলো হিস্ট্রি নিতে হয় এটা কিন্তু একজন ডক্টর ছাড়া আর কেউ নিতে পারবে না, এবং যেভাবে এক্সামিনেশন করে ফাইন্ডিংস গুলো ডিটেইলিং করে যেটা লিগালি আইনগত সহায়তা দিবে, সেটার জন্য কিন্তু ডাক্তারের কাছেই আসা উচিত। এবং আমি মনে করি যে বেশিরভাগই আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাই যে এসেও কিন্তু তারা বিষয়টা হাইড করারই চেষ্টা করে, সেই সামাজিকতার ভয়ে হোক যে কারণেই হোক হাইড করার চেষ্টা করে, এবং সে 24 আওয়ার্স এর মধ্যে তো আসেই না, 80% দেখা গেল 2 বা 3 দিন পরে আসে। অনেক চিন্তা ভাবনা করে ফ্যামিলির হয়তো একজন বলল যে না এটা হাইড করে যাবে, আর আরো বাকি কেউ হয়তো বললো না এটা বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে, এখন চলো। কিন্তু আলটিমেটলি দেখা গেছে যে আমরা জেনে শুনে বুঝো এমন কোনো ইনফরমেশন দিতে পারছি না যেটা সেই ভিকটিমের জন্য খুব বেশি হেল্পফুল হবে। সেই জন্য এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট, যে আমরা রেপিস্টকে যে আমরা যে একটা স্ট্রং আইন করে শাস্তির ব্যবস্থা করব, কিন্তু এই ইনফরমেশন না হলে কিন্তু ভিকটিমের পরে অনেক কিছুই যাচ্ছে না। যে জন্য আমি যেটা আরেকটা কথা বলবো যে তাদেরকে তো অ্যালার্ট হতে হবে, যদি তারা আইনের আশ্রয় নিতেই চায় তাহলে কিন্তু তাদের সঠিক সময়ে আমাদের কাছে আসতে হবে। যে কালচারটা আমাদের এখনো আছে যে
the culture of blaming the rape victim must be stopped. এটা আমাদেরকে বুঝতে হবে। আর mobilization of the society against the rape is a big challenge now. তো সেটার জন্য আমাদের যা যা করণীয় করতে হবে, কিন্তু একদিকে আইন যদি শিথিল থাকে তাহলেও কিছু হবে না, ভিকটিমরা যদি খুব বেশি অ্যালার্ট হয় তাহলেও কিছু হবে না। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপেই কিন্তু একটা জিনিসকে এস্টাবলিশ করার জন্য প্রত্যেকটা জিনিসই কিন্তু লাগবে। আমি সামাজিক সচেতনতা, পারিবারিক সচেতনতা, ব্যক্তিগত সচেতনতা বাড়াবো, কিন্তু দেখা যায় যে কিন্তু আইন কিন্তু আমার অত স্ট্রং না, তাহলে কি হবে? আলটিমেটলি কিন্তু কিছুই হবে না। সব জায়গায় প্রতিটা স্টেপেই কিন্তু আমাকে যে আমরা যাতে ভিকটিমকে হেল্প করতে পারি, তো ডাক্তাররা আমরা কি পারি? আমরা কিন্তু চোখে যেটা দেখলাম, ফাইন্ডিং যেটা পাইলাম সেটাই কিন্তু আমরা লিখে দিতে পারি। আমরা কিন্তু জেনে শুনে আমি বুঝতেছি, বুঝেও কিন্তু আমি যদি কোনো ফাইন্ডিং না পাই আমি কিন্তু এটা লিখতে পারছি না। এবং বেশিরভাগই দেখা যায় যেগুলো উইলিংলি হয় সেখানে কিন্তু তেমন ফিজিক্যাল ফাইন্ডিং কিছু পাওয়া যায় না। আপনারা যারা আজকে ডিসকাশনে ছিলেন অসংখ্য ধন্যবাদ। ডিফারেন্ট অ্যাঙ্গেল এবং ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে আমাদের অনেকভাবে অ্যাডভাইস করেছেন, আমাদেরকে বলেছেন, বিশ্লেষণ করেছেন। আমি মনে করি যে যারা আমাদের দর্শক ছিলেন তারা উপকৃত হবে আপনাদের সব ডিসকাশন থেকে। অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই ডক্টর টিভি.net।